হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি, তবে খুব বেশি একটা ভালো নেই। কারণ হচ্ছে একটা চাকরির জন্য খুব চেষ্টা করতেছি, কোনোভাবে চাকরিটা হচ্ছে না। সকলেই দোয়া করবা যেন আমি ইনশাল্লাহ চাকরিটা পেয়ে যাই। আর আজকে আমি তোমাদেরকে গাজীপুর জয়দেবপুরের আশেপাশে যা কিছু আছে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি আশেপাশে রাস্তার পাশেই হচ্ছে যে বিভিন্ন কাঁচামাল বিক্রি করা হচ্ছে, এবং এই পাশে দেখো অনেকগুলা গাড়ির জ্যাম লেগেই থাকে। এটা হচ্ছে রেলগেটের একটু আগে। এইখানে সবসময়ই মানে ছোটোখাটো একটা জ্যাম লেগেই থাকে। এই জ্যাম পরিহার করার জন্য আসলে কি করা উচিত তোমরা একটু সাজেশন করবে, এবং কমেন্টে অবশ্যই জানাবে যে এই জ্যাম কীভাবে নিরসন করা যায়। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভালো ভূমিকা থাকলে এই জ্যাম আর লেগে থাকতো না। আমি বাসা থেকে বের হয়ে একটু হাঁটতেছিলাম প্রথম দিকে, পরে ভাবলাম যে তোমাদেরকে একটু রিক্সায় করে ঘুরে তারপর পুরোটা দেখানোর চেষ্টা করি। তো আমি রিক্সাওয়ালা মামাকে বললাম যে আমাকে একটু রেলগেটের দিকে নিয়ে যাও। তো তখন সে আমাকে রিক্সায় ওঠালো এবং আমি যাচ্ছিলাম, এবং তোমাদেরকে আশেপাশে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম যে কিভাবে দেখানো যায়। আর এইখানে ক্যামেরাটা একটু লড়ে ছিল, তার কারণ হচ্ছে এইখানে একটু ঝাঁকি খেয়েছিলাম, এই জন্য ক্যামেরাটা একটু লড়ে গিয়েছিল। বুঝতেই পারছো যে আমার হাতে ফোনটা ছিল, সেই জন্য আসলে ক্যামেরার একটু সমস্যা হতে পারে। তোমরা একটু ভালো করে দেখো। এবং এই যে পাশে যেগুলো দেখতেছো এইখানে হচ্ছে যে মাছ বিক্রি করা হয়, অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। আমি ভিডিও শেষ করার আগ পর্যন্ত তোমাদেরকে যতটুকু দেখাবো যে আমি পুরোটাই একদম দেখানোর চেষ্টা করব। রেলগেট পর্যন্ত আমি যাব, তারপর হচ্ছে যে সেইখান থেকে আমি গাজীপুর চৌরাস্তার দিকে যাব, ওইটাও আমি তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। এখন আমি বর্তমানে যে রুটটায় যাচ্ছি সামনে হচ্ছে রাজবাড়ি মাঠ, আমি তোমাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। প্রায় কাছাকাছি চলে আসছি। আর এই সাইডে দেখো শাহিন ক্রেডিট স্কুল দেখাচ্ছে। এবং আমি এই যে রাস্তার পাশে যেগুলো দেখতে পাচ্ছ এইখানে এই রুটটাই বিশেষ করে দুপুর টাইমটাতে সবসময়ই দেখা যাচ্ছে যে কাঁচামাল বিভিন্ন সবজি টবজি রাস্তার পাশেই বসে বিক্রি করে, সেই জন্য আসলে জ্যামটা একটু বেশি লেগে থাকে। তো আমি প্রায় রাজবাড়ি মাঠের কাছে চলে আসছি। ওই যে সামনে একটা ব্যানারের মতো দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে যে রাজবাড়ি মাঠের একটা মোড়। এই দিকে আসলে পুরাটাই ঘুরিয়ে দেখাতে গেলে তোমাদেরকেও ভিতরে আরও অনেক কিছু আছে। পাশে ছিল হচ্ছে যে পুরাতন জেলখানা, যে কারারক্ষীরা যেখানে থাকতো, ওইটা পিছনে আমি ফেলে এসেছি। সেটা আমি আসলে তোমাদেরকে দেখানো ভুলে গিয়েছিলাম। সেটা পুরোটা দেখাতে গেলে আসলে অনেকটা সময়ের ব্যাপার। তো আমি এখন রাজবাড়ি মাঠের একদম পাশেই এসে পড়েছি। আর এইখানে একটা মোড়, আর এই মোড়ে একটু জ্যাম লেগে থাকে। এই যে দেখো পাশে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে রাজবাড়ি মাঠ। এইখানে অনেক লোকজন খেলাধুলা করে, পোলাপানেরা। আর এইখানে পাশেই ফুড টুড বিভিন্ন ফুড টুড পাওয়া যায়। আর এইটা কিন্তু এই জায়গায় খুব জনপ্রিয়। এইখানে হচ্ছে যে বিভিন্ন কিছু ফুড পাবা। আর এখানে কিছুদিন পর পর ওয়াজ মাহফিল বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। যেমন কিছুদিন আগে বৃক্ষ মেলা হয়ে গেল, এখানেই হয়েছে। এটা খুব জনপ্রিয়। তো আমি তোমাদেরকে আরও সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা যদি এখন আরও সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি, দেখো এই সাইডে হচ্ছে যে মহিলা কলেজ, রানীবিলাস মহিলা কলেজ। এবং এটা হচ্ছে মানে সামনে গেলেই দেখবা যে হাতের ডানে ডানে একটা রোড। এই যে এই রোডটাই সামনেই কিন্তু তোমরা একদম স্টেডিয়ামের ভিতরে যেতে পারবে। সামনে গেলে স্টেডিয়াম পাবে, ক্রিকেট স্টেডিয়াম, অনেক বড় একটা স্টেডিয়াম, সেটা দেখতে পারবে। আর এইখানে রাস্তাটা একদম বাজে অবস্থা। দেখো এই রাস্তাটা কাজ করানো হচ্ছে। সামনে রাস্তাগুলো ভালো, কিন্তু প্রচুর পরিমাণের জ্যাম লেগে থাকে। তোমরা দেখতে পাবে। আমি আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আমি তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আমরা এই রাস্তাটুকু পার হওয়ার পর সামনে যখন ভালো রাস্তাটা পাবো সেইখান থেকে জ্যামটা লেগে যাবে। আমার মনে হয় এই দিক থেকে আমাকে নেমে যেতে হবে, কারণ হচ্ছে যে এখানে অনেক জ্যাম লেগে থাকে। আর এইখানে বেশ কিছুক্ষণ বসে থাকাটা বিরক্তকর। দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়, তারপরে তোমাদেরকে বাকিটা আরও দেখানোর চেষ্টা করবো। আর এই পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দোকানপাট, আর এই পাশে খুব ভালো একটা
ইনফিনিটির শোরুম রয়েছে। এরপর আর রিক্সা গেল না, তারপরে আমাকে ওখানে নেমে গিয়ে সামনে গিয়ে আমি আরও তোমাদেরকে কিছু ভিডিও ধারণ করার চেষ্টা করতেছি। এই যে দেখো আমি এখন রেলগেট পার হয়ে সামনে চলে আসছি। এইখানে হচ্ছে যে এই জায়গাটা এখন আসলে সন্ধ্যার সময় হয়ে গিয়েছে। তো আমি যখন বের হয়েছিলাম তখন কিন্তু একটু দিনের একটা ভাবটা ছিল, মানে সন্ধ্যার একটু আগ মুহূর্ত। তো এইখানে আমি এখন চলে আসছি প্রায় শিববাড়ি মোড়ের কাছাকাছি। এইখানে জুলাই স্মৃতির একটা সুন্দর গোলাকার দৃশ্য দেখতে পাচ্ছ। আর এইখানে অনেক অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন প্রাইভেট কার রয়েছে। এইখানে প্রাইভেট কার, বাস, অ্যাম্বুলেন্স এগুলো থাকে। তার কারণ হচ্ছে যে যে কোনো সময় এখান থেকে তোমরা প্রাইভেট কারগুলো ভাড়া করে বিভিন্ন জায়গায় যেতে পারবে। তোমরা যদি চাও যে এখানে এসে যে কোনো প্রাইভেট কারের সঙ্গে যোগাযোগ করে কোথাও যাবে, এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে তোমরা শিববাড়ি মোড়ে চলে আসবে আর এইখান থেকে তোমরা যে কোনো একটা প্রাইভেট কার নিয়ে এনজয় করবে। তো আমি আরও তোমাদেরকে সামনে দেখানোর চেষ্টা করব। আমি বর্তমানে এখন হেঁটে ভিডিও করছি। তো আমি তোমাদেরকে সামনে ধান গবেষণা ইনস্টিটিউট দেখানোর চেষ্টা করব। তো আমি সামনে গিয়ে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। আমি এখন বর্তমানে যে জায়গাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে শিববাড়ি মোড়। এই যে ডান দিকে যে যে রুটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিববাড়ি মোড়। আর এই শিববাড়ি মোড় থেকে বিভিন্ন ধরনের জ্যাম লেগেই থাকে। এইখানেও দেখতে পাচ্ছ বিভিন্ন অটো রিক্সা, তারপরে বাসের জন্য মাঝখানের ল্যান, প্রাইভেট কার, বাস এইসব মাঝখানের ল্যানে চলে এবং এই সাইডের ল্যানগুলো যেগুলো দেখতেছো এইখানে হচ্ছে যে অটো রিক্সা চলে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। এখন চিন্তা ভাবনা করছি যে আমি সামনে থেকে একটা অটো উঠে আমি বাকিটা দেখানোর চেষ্টা করব। তো ফাইনালি আমি অটোতে উঠে গেলাম এবং আমি এখন অটো দিয়ে তোমাদেরকে বাকিটা দেখানোর চেষ্টা করব। আশেপাশের রাস্তাটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এবং আমি প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে আসছি। এই যে দেখো আমি ধান গবেষণা ইনস্টিটিউটের গেটটায় চলে আসছি। এটা হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউটের একটা গেট। ভিতরে আসলে যাইনি, কারণ ভিতরে যাওয়ার সময়টা আসলে পাইনি। আমি চিন্তা ভাবনা করছি যে তোমাদেরকে গাজীপুর চৌরাস্তা থেকে একদম জয়দেবপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো এখানে একজন লোক নেমে তারপরে ভাড়া দিচ্ছে এবং অটোওয়ালা তারপর আবার ছাড়লো। তো আমরা এখন আরও সামনের দিকে যাচ্ছি। দেখো শেখ হাসিনা থাকতে এই রাস্তার কাজগুলো অর্ধেক করা হয়েছিল, বাকিগুলো আর করা হয়নি। তো এখন পর্যন্ত এই অবস্থায় আছে। তো তারপরে আমি এখন চিন্তা ভাবনা করছি যে আমি তোমাদেরকে আরও সামনে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটায় আসলে খুব বেশি একটা জ্যাম থাকে না, তবে জয়দেবপুর পার হওয়ার পর যখন তুমি শিববাড়ি মোড় থেকে যে কোনো গাড়িতে উঠবা তখন জ্যাম আর থাকবে না। যখন তুমি হচ্ছে যে চৌরাস্তার দিকে চলে যাবে তখনই দেখবা খুব বড় একটা জ্যামের মধ্যে পড়ে যাবা। তো আমি এখন কথা বলতে বলতে এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে চৌরাস্তার দিকে যাচ্ছি। এখন এই পাশে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে ধান গবেষণা ইনস্টিটিউটের একটা খুব বিশাল আকারের জায়গা। এই জায়গায় আসলে এরকম করে একটা ব্যারিকেড বা ওয়াল দিয়ে রাখছে, কারণ হচ্ছে যে এখানে একটা সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে, অনেক ভিতরে অনেক জিনিসপত্র আছে, অনেক কিছু থাকে। তো আমরা এই রোডেই এখন যাচ্ছি। আমি আরও সামনে গিয়ে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো এই দিক দিয়ে যখন যাচ্ছি তখন আমার খুব ভালোই লাগতেছে, কারণ হচ্ছে যে আমি তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। এই দেখো এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ধান গবেষণা ইনস্টিটিউটের একদম ফুল তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে যে রাস্তায় আসলে চলার সময় এত কিছু দেখার তো সম্ভব হয় না। আর আমি বর্তমানে আছি অটোতে, আর অটো রিকশায় আসলে ওইভাবে থামিয়ে থামিয়ে ভিডিও করা তো সম্ভব হয় না। আমি যতটা চেষ্টা করছি, আমার আসলে এইখানে বাইকটা নাই। বাইক হচ্ছে যে আমি আমার বাড়িতে রেখে আসছি। সো আমি যদি বাইক থাকতো তাহলে আমি তোমাদেরকে আরও ভালো করে ঘুরে ফিরে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করতে পারতাম। হয়তো বা ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরে সবাইকে অ্যালাউ করে না, তবে আমার কিছু ফ্রেন্ড আছে এইখানে, ওদেরকে বলে আমি তোমাদেরকে আরও ভিতরে গিয়ে অনেক কিছু দেখানোর চেষ্টা করতাম। নেক্সট টাইম তোমরা যদি চাও যে আসলে ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরে গিয়ে ভিডিও করে দেখাতে পারবেন কি না, এরকম যদি তোমাদের ভিডিও দেখার কোনো আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমি তোমাদেরকে ভিতরে গিয়ে ভিডিও করে
দেখানোর চেষ্টা করব। আসলে অন্ধকার নেমে গিয়েছে, খুব বেশি একটা ভালো মতো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। আমি আসলে রুটটার ভিতর দিয়ে এখন যাচ্ছি, আশেপাশে সন্ধ্যা মাগরিবের আজান হয়ে গিয়েছে, তো সেই সময় যাচ্ছি। তো এই পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধান গবেষণার ভিতরে, এটা হচ্ছে যে আসলে বিদ্যুতের একটা বিশাল বড় বিদ্যুতের সরঞ্জাম রয়েছে। এইখান থেকে আসলে অনেক জায়গায় বিদ্যুৎ সাপ্লাই করা হয়, সেই জন্য এইখানে আসলে ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরে বিভিন্ন ল্যাব টেস্ট থাকে, সেই জন্য এইখানে বিদ্যুতের খরচ অনেকটা বেশি, এইখানে বিদ্যুতের ব্যবহারটা একটু বেশি হয়ে থাকে, সেই জন্য আসলে এইখানে এই ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। তো চলো আমি আরও সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো এই পাশে অনেকগুলা বাস দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে যে এই লেনে কিন্তু আসলে বাস চলার কথা না, এই বাসগুলো আসলে চলছে না, এই বাসগুলো এখানে স্টপ করে দাঁড়িয়ে রাখছে। তো এই বাসগুলো আসলে এইখানে রাখা উচিত কিনা তোমরা আসলে জানাবা, কারণ হচ্ছে যে সাইডে আসলে অটোরিকশা বা অন্যান্য বাইক টাইক এইসব চলার কথা, সেইখানে যদি আসলে বাস রেখে অনেকটা রাস্তা বন্ধ করে রাখা হয়, তাহলে কিন্তু আসলে একটা দুর্ভোগের কারণ হয়ে পড়ে জনগণের জন্য। সেই জন্য আসলে বাসওয়ালাদেরকে একটু সতর্ক অবস্থানে থাকলে হয়তোবা আমাদের বাংলাদেশটা আরও একটু সুন্দর হবে। যাই হোক, যদি নিজের বিবেক যদি থাকে তাহলে অবশ্যই এইভাবে চলা উচিত যে মানুষের যেন দুর্ভোগ বা ভোগান্তি যেন তৈরি না হয়, আমার জন্য যেন কেউ কখনো কষ্ট না পায়, সেই জন্য আমাদের আসলে খেয়াল করে চলা উচিত যে যেন আমার কারণে কারোর চলাফেরায় বা কারোর একটা সমস্যা তৈরি হয়, এই দিকটা খেয়াল করে চললে তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশটা আরও অনেক সুন্দর হতো, অনেক ভালো হতো। তোমরা কি বলো? অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা। দেখো এখানেও আবার জ্যাম লেগে গেছে, কারণ হচ্ছে যে সামনে হচ্ছে যে পুলিশ ফাঁড়ি রয়েছে, এইখানে পুলিশদের জন্য অনেক নিরাপত্তার একটা জায়গা, সেইখানে আসলে তারা অনেক কিছু চেক টেক করে তারপরে গাড়ি ঘোড়াকে পার হতে দেয়, কারণ এইখানে পুলিশ একটা ফাঁড়ি রয়েছে। এই জায়গা দিয়ে আসলে গাড়ি ঘোড়া চললে ওই থানার সামনে যদি একটা জ্যাম সৃষ্টি হয় তাহলে খুবই সমস্যা হয়ে যায় তাদের জন্য, আর তাদেরও অনেক গাড়ি ঘোড়া থাকে, সেই জন্য আসলে তারা অনেক খেয়াল করে এই দিকটাই তারা অনেক দৃষ্টিগোচর হয়। তো আমরা এই যে দেখো সামনেই চলে আসছি, এই যে দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি। তো আমরা এই থানা পার হয়ে তারপর চলে যাচ্ছি, কারণ ওইখানে একটু জ্যাম পড়েছিল। এই জ্যামের কারণটা হচ্ছে পুলিশ, সেইখানে ট্রাফিক পুলিশ থাকে, তারা আসলে এক লেন বন্ধ করে অন্য লেন চালু করে, আবার অন্য লেন বন্ধ করে আরেকটা চালু করে, এইরকমভাবে তারা মেনটেন করে গাড়ি ছাড়ার চেষ্টা করে, কারণ যেন কোনো দুর্ভোগান্তি তৈরি না হয়। এই পর্যায়ে আমি আসলে তোমাদের সঙ্গে অনেক বক বক করতেছি, তোমরা হয়তো বা বিরক্ত হচ্ছ, আসলে বিরক্ত হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে যে তোমাদেরকে আমি আসলে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, সেই জন্যই হয়তো বা তোমরা মনে করতেছো যে এই ছেলেটা আসলে অনেক বেশি পেঁচাল পারে। ব্লগ যারা করে তারা হচ্ছে যে একটু বেশি পেঁচাল পারে, তাদের একটু বেশি পেঁচাল পারতে হয়, কারণ তোমাদেরকে যদি বিষয়টা ভালো করে ক্লিয়ার করে না বোঝানো হয় তাহলে তো তোমরা আসলে বুঝবা না, সেই জন্য আমি আসলে ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করছি, জানি না কতটা বোঝাতে পারছি, তবে যদি আমার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা প্রায় গাজীপুর চৌরাস্তার দিকে চলে এসেছি, এই সামনে গেলেই গাজীপুর চৌরাস্তার মানে একদম কাছাকাছি চলে যাব। দেখো আমরা যেই রুটটায় আছি এই রুটে এখন সন্ধ্যার পর হয়ে গিয়েছে, তো সেই জন্য হচ্ছে যে অনেক মানে লাইট টাইট জ্বালানো রয়েছে। তো সামনে গেলেই আমরা আসলে গাজীপুর চৌরাস্তা পেয়ে যাব, এবং আশেপাশে তোমাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখো এই পাশে মার্কেট রয়েছে, এই মার্কেটগুলোতে বিভিন্ন ফার্নিচার পাওয়া যায়, এবং তোমরা যদি কখনো এই গাজীপুর চৌরাস্তায় ঘুরতে আসো বা জয়দেবপুরের দিকে তোমরা যদি ঘুরতে আসো অবশ্যই আমাকে জানাবে যে এই রুটটায় আমি গিয়েছিলাম। যে আসবে সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখন এই রুটটায় যে যাচ্ছি এই রুটটার জ্যাম মাঝে মধ্যেই পড়ে যায়,
ভিডিওটি আসলে সেইভাবে ভালো করে করতে পারিনি, কারণ হচ্ছে যে অটোর ভিতরে আসলে অনেক লোকজন ছিল আর আমি একটু লজ্জা পাচ্ছিলাম যে ভিডিও করব, তারা আবার কি না কি মনে করে। আমি আসলে ফার্স্ট টাইম ভিডিও করতেছি, সেই জন্য আসলে আমারও একটু আনইজি ফিল হয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে এখানে স্টার ট্যাকের একটি শোরুম রয়েছে বা সার্ভিসিং সেন্টার রয়েছে। তোমরা চাইলে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রুটে একটু সামনে আসলেই কিন্তু স্টারটেকের সেই তুমি সার্ভিসিং সেন্টারটা পেয়ে যাবে। যারা কম্পিউটারের বিভিন্ন কাজবাজ করতে চাচ্ছ বা কম্পিউটারের বিভিন্ন সমস্যা যদি থাকে বা তোমরা সেটার সমাধান চাচ্ছ বা বিভিন্ন ইউপিএস বা সিপিইউ কিনতে চাচ্ছ, তারা অবশ্যই কিন্তু এইখানে যদি আসো আমার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখন এই যে মাঝখানের ল্যান্ডটা যেটা দেখতে পাচ্ছ, এই যে একটা কার উপরে উঠতেছে, এটা হচ্ছে উপর দিয়ে যায়, মানে জ্যামটা যেন একদম কম পড়ে। উপর দিয়ে গেলে কোনো জ্যাম থাকে না, চৌরাস্তার ভিতরে যে জ্যামটা এটা আর পাওয়া যায় না। আমি কিন্তু চৌরাস্তার মানে উপর দিয়ে যাচ্ছি না, কারণ অটো উপর দিয়ে যাওয়া নিষেধ। এখন আমি রেলগেটের যে মসজিদটা আছে সেই মসজিদের উপরে উঠে তোমাদেরকে একটু জ্যামটা পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি। ওই পাশে লাইটগুলো যে দেখতেছো ওইখানে পূজা হচ্ছে, আমি তোমাদেরকে পূজার ভিতরে গিয়ে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। বিভিন্ন ধরনের পূজায় এখন কি অবস্থা চলতেছে সেটা দেখানোর চেষ্টা করব। তো চলো হাঁটতে হাঁটতে পূজার ভিতরের দিকে যাই। আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আসলে এইবার সর্বপ্রথম তোমাদেরকে দেখানোর জন্য পূজার মানে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য জয়দেবপুরের যেটা রেলগেটের এইখানে সেটার ভিতরে যাচ্ছি এবং আমি তোমাদেরকে সেটার ভিতরের অবস্থানটা দেখাবো। তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে পেঁচাল পারলাম, যদি তোমরা কেউ রাগ করে থাকো, ছোট ভাই বা বড় ভাই হিসেবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আমি এখন পূজার ভিতরে ঢুকবো। দেখতে পাচ্ছ এইখানে একটু জ্যাম লেগে গেছে, এইখানে রিক্সা দাঁড়িয়ে আছে, অটো সিএনজি এইগুলো, আর সামনে হচ্ছে রেল লাইন, সেই জন্য এইখানে একটা জ্যাম লাগার কারণ হয়েই থাকে। কারণ এইখানে গাড়ি টাড়ি সবসময় স্টপ করা হয়, যদি একটা রেল ক্রসিং হয় তখন আসলে থামানো হয়। আমি এখন পূজার ভিতরে ঢুকে গিয়েছি। আমি ভিডিওটা যখন করতেছিলাম তখন আশেপাশে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছিলাম, কারণ হচ্ছে যে এইখানে ভিডিও করার সময় কে কী অবস্থা সব কিছু একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এইটা হচ্ছে যে পূজার ভিতরের অবস্থা। তো সামনে আমি আর একটু দেখানোর চেষ্টা করি, ওইখানে হচ্ছে গান বাজনা হচ্ছে, বিভিন্ন আনন্দ ফুর্তি হচ্ছে। আমি এখন সেটার ভিতরে গিয়ে তোমাদেরকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। তো এই দিকে দেখো অনেকেই খাওয়া দাওয়া করছে, অনেকেই বসে গল্প সল্প করছে, আর এই দিকে হচ্ছে যে বিভিন্ন আসবাবপত্র বিক্রি করছে, বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে এইখানে। মানে খাবারের হিন্দুরা যে এই পূজা শুরু হওয়ার দিকে তারা বিভিন্ন কিছু খেয়ে থাকে, শুকনা খাবার যেটাকে বলে, সেগুলো খায়। সেই জন্য তারা এই পাশেই হচ্ছে যে বিভিন্ন দোকান বসাইছে, সেইখানে থেকে তারা বিভিন্ন কিছু ক্রয় করছে। তো আমি এখন যেখানে গান বাজনা হচ্ছে সেই দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এই দেখো বিভিন্ন বৌদিরা চলে আসছে পূজার উৎসব করতে, তারা বিভিন্ন কিছু এই পাশে কেনাকাটা করতেছে। আমি এখন এই যে অনেকগুলো লোকজন দেখতে পাচ্ছ, এই যে সিকিউরিটি গার্ড, আর এইখানে কিন্তু একদম গান বাজনা হচ্ছে। খুব ভালো মজা করে আমি একটু কিছুক্ষণ সময় উপভোগ করলাম, কারণ তারা আসলে বেশিক্ষণ গানটা চালায়নি, কারণ হচ্ছে যে তারা এই নামাজের আজান দিয়ে ফেলবে, সেই জন্য তারা আসলে বেশিক্ষণ চালায়নি। আমি আসলে ভিতরটাই একটু দেখানোর চেষ্টা করলাম। দেখো এইখানে কিন্তু তারা পূজার উৎসব পালন করছে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে কিভাবে কী হয় না হয় তারা সেইগুলো উৎসব মুখরভাবে তারা কিন্তু উদযাপন করছে। এবং এইখানে দেখতে পাচ্ছ যে কতগুলো বৌদিরা চলে আসছে এবং ছোট ছোট বাচ্চারাও চলে আসছে, তারাও কিন্তু আনন্দ করছে, কারণ তাদের উৎসবে এইখানে বিভিন্ন পূজামণ্ডলী তারা তাদের ধর্মীয়ভাবে তারা পালন করছে।
এবং আমি এই পর্যায়ে কিছুক্ষণ পর গানটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এখন চলে আসলাম। এখন আমি তোমাদেরকে আশপাশটা আর একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই দেখো, এইখানে বিভিন্ন শুকনা খাবার পাওয়া যাচ্ছে। আমি এখন বের হয়ে পড়বো। তো বের হওয়ার পরে আমি সামনে গিয়ে আরও অনেক কিছু দেখাবো। দেখো, তো আমি এই যে এই দিক দিয়ে বের হওয়ার সময় আমি যখন বের হলাম তখন অনেকটা মানুষ, মানে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে যে হাঁটবে এই সুযোগটাও নাই। এইখানে এতটা জ্যাম লেগে গেছে। আর এইখানে জ্যাম লাগার কারণ তোমাদেরকে তো বলেই দিলাম, এটা হচ্ছে রেলগেট। আর রেলগেটের এইখানে একটু জ্যাম লাগার কারণ হয়েই থাকে। তো আমি এই দিক দিয়ে বের হলাম। বের হওয়ার পরে আমি এখন আমার বাসার দিকে যাচ্ছি। তো এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে যে তোমাদেরকে আশেপাশটা দেখানোর চেষ্টা করতেছি। দেখো, এইখানে অনেক লোকজন, আসলে আমি হাঁটতে পারতেছিলাম না। আর এই পাশে বিভিন্ন সুন্দর সুন্দর ফলমূল দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে যে এখানে বিক্রি করা হচ্ছে। এবং এইখানে বাচ্চাদের বিভিন্ন দেখতে পাচ্ছ, এইখানে চার্জার লাইট বিক্রি করা হচ্ছে। এইখানে আসলে কম দামে চার্জার লাইট পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ যে পেয়ারা, কত সুন্দর সুন্দর পেয়ারা এখানে পাওয়া যায়। দেখলেই মনে হয় যে একটা কিনে খায়। আসলে এইগুলো কিন্তু খুব বেশি একটা মজার না। তোমাদের সাথে মজা করলাম যে এগুলো আসলেই সত্যি আমি খেয়েছিলাম। এগুলো খুব বেশি একটা মজার না, একটু পানি পানি লাগে। তো মিষ্টি পেয়ারা খেলে অবশ্যই ভালো লাগার কথা, কারণ এগুলো দেখতে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট একটা কথা আছে না, আসলে বিষয়টা এমন। এগুলো আসলে খেতে অতটা মজার না। তো আমি এখন আসলে মানুষের চাপের মধ্যে পড়ে গিয়েছি। আমি সামনে গিয়ে আসলে বাসার দিকে চলে যাব। এই দিক দিয়ে আমি বের হওয়ার চেষ্টা করতেছিলাম। এইখানে অনেক লোকজন থাকে, সেই জন্য এই ভিড়ের ভিতর থেকে আসলে বের হতে বা ভালো করে ভিডিও করা সম্ভব হয় না। আর সন্ধ্যার পরে রেলগেটের এইদিকে আসলে আমার ফোন নিয়ে বের করা, এতগুলো মানুষের সামনে ফোন বের করে ভিডিও করা আসলে খুব রিস্কের ব্যাপার। কারণ সেইখানে সবসময় জ্যাম লেগে থাকে। আর এই বাদামগুলো খেতে খুব ইচ্ছা করতেছিল, মন চাচ্ছিল যে 10 টাকার বাদাম খাই, কিন্তু আর খাইনি। পরে চিন্তা করলাম যে আমি এখন বাসার দিকে চলে যাই। তো আমি এখন বাসার দিকে যাচ্ছি। আর বাসার দিকে যাওয়ার সময় আমি আবার শিববাড়ির ভিতর দিয়ে রাস্তাটাই আমি চলে যাচ্ছিলাম। এখন এই দিক দিয়ে যাওয়ার সময় আমার হঠাৎ করে মনে পড়লো, আমার ফোনের চার্জারটা মনে হয় বাসায় রেখে আসছি। বাসায় না, সরি, রুমের কর্নারে মনে হয় ফেলে আসছি। তো এই পর্যায়ে আমার হঠাৎ করে মনে হলো যে আমি এখন মাকে ফোন দিয়ে বলি যে ফোনের চার্জারটা কোথায় রাখছি একটু দেখো। তো এখন আমি যে রিক্সাটায় উঠছি এটা হচ্ছে যে অটো রিক্সা, এটাও। আর এইখানে যে বৃদ্ধ লোকটা ছিল তারে আমি বলতেছিলাম যে আমি এই পর্যন্ত যাব, তো আমার বাসা পর্যন্ত ভাড়া কত চান। তো উনি ফার্স্টে আমার কাছ থেকে 30 টাকা চাইলো। আসলে ভাড়া হচ্ছে, অটো ভাড়া হচ্ছে 10 টাকা। সেই ক্ষেত্রে আমি ওনাকে বললাম যে আমি আপনাকে 20 টাকা দিব। তো উনি ফার্স্টের দিকে রাজি হতে চাচ্ছিল না। পরে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, ওঠেন মামা, আমি আপনাকে নিয়ে যাব। তো তারপরে তার একজন শুভাকাঙ্ক্ষী আসলো। শুভাকাঙ্ক্ষী এসে বলল যে এই 20 টাকা করে ভাড়ায় যদি তুমি লোকজন নিয়ে যাও তোমার লস হয়ে যাবে। তো আমি বললাম যে আসলে মামা, রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে, রিজিকের ফয়সালা হয় আল্লাহ তালার কাছ থেকে। তো আপনি রিজিক নিয়ে কখনো ভাববেন না। তো সামনে আসার পরে আরেকজন অটোতে উঠে গেল। তো উনি তখন আবার বলতেছিল, ঠিকই বলছেন মামা, আসলে আমি রিজিক নিয়ে ওইভাবে ভাবি না। এই জন্যই আমি আপনাকে একাই উঠায় আপনার বাসায় পৌঁছাই দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু আমার রিজিকে যদি থাকে আমি সেটা পাবো, এগুলো বলতেছিল। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনি আসলে বুঝতে পারছেন। তো আমি বললাম যে আপনার বাসা কোথায় বা কি, এই ঢাকাতে কতদিন থাকেন। উনি বলতেছিল যে আমার বাসা সিরাজগঞ্জ, আমি এই ঢাকাতে অনেক দিন থেকেই থাকি। আমি বললাম তাহলে আপনি তো আশপাশটা পুরোটাই ভালো করে চিনেন। পরে বলতেছে হ্যাঁ, আমি অনেক দিন থেকেই এই জয়দেবপুর গাজীপুরে থাকি, তো আমি অনেকটাই চিনি। আমি বললাম বাহ, ভালোই তো হলো, আপনার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। তো তারপরে মামাটা বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, আপনি কি করেন, কি অবস্থা। পরে আমি বলতেছিলাম যে আমি মামা পড়াশোনা করি। পরে বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই ঢাকায় কতদিন থেকে আসছেন। পরে আমি বললাম যে না, আমি খুব বেশি একটা দিন না, আমি অল্প দিনের জন্যই এইখানে আসছি। পড়াশোনা শেষ হলে দোয়া করবেন যেন ভালো একটা কিছু করতে পারি। পরে মামা বললো হ্যাঁ অবশ্যই, আপনাদের জন্য দোয়া করবো না কেন, আপনারাই তো
বাংলাদেশের ভবিষ্যৎ। পরে আমি বললাম থ্যাংক ইউ মামা। পরে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে এখন। পরে আমি জিজ্ঞাসা করলাম মামা আপনার তাহলে বাচ্চা কাচ্চা কয়জন? পরে বললো যে মামা আমি আসলে আমার বাচ্চা কাচ্চা 3জন। আমি বললাম আপনি এই বৃদ্ধ বয়সে এই অটোরিকশা চালান কেন? পরে মামা বলতেছিল যে আসলে দেখেন বাচ্চা কাচ্চারা আসলে ওইভাবে আমাকে দেখে না, সেই জন্য আমার আসলে রিক্সা চালানো ছাড়া উপায় নেই। আমি বললাম যে আপনার কি ওয়াইফ বেঁচে আছে? পরে বললো হ্যাঁ বেঁচে আছে। আমি বললাম ও আচ্ছা, তাহলে আপনাদের তো আসলে অনেকটা কষ্টকর, এইভাবে জীবন কাটানোটা আসলে খুব কষ্টসাধ্য। কারণ বাচ্চা কাচ্চা বড় হওয়ার পর যে সন্তান বাবা মাকে দেখে না, তারা আসলে কিভাবে ভালো কিছু করবে আমার মাথায় আসে না। আপনারা কি বলেন, কথা সত্যি বলছি কি না? তারপর রিক্সাওয়ালা মামাটা বলতেছিল আসলে ঠিকই বলছেন, তারা আমি আসলে কখনো তাদেরকে অন্য চোখে দেখি না, তারা আমার সন্তান, আমি তাদের জন্য সবসময় দোয়া করি। আমি বললাম হ্যাঁ মামা ঠিকই বলছেন, বাবা মা সবসময় সন্তানের ভালো কিছুই চাই, তারা যত কিছুই করুক সন্তানেরা। তবে আমি সন্তানদেরকে আসলে উপদেশ বা যেটাই মনে করেন, আমি যদি বলে থাকি যে তাদেরকে বাবা মাকে কখনোই আপনারা অন্য চোখে দেখবেন না, কারণ বাবা মা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আপনারা বাবা মার জন্য এই দুনিয়ার আলো দেখতে পাচ্ছেন, এই বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন। আজকে যে আপনি ভিডিওটা ওয়াচ করতেছেন, এটা হচ্ছে হয়তোবা আপনার বাবারই বড় অবদান। আপনার হাতের থাকা ফোনটাও হয়তোবা আপনার বাবার ঘাম জড়ানো অর্থ দিয়ে কিনে দেওয়া। সেই জন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যেন আপনারা কখনোই বাবা মাকে অন্য চোখে না দেখেন। জীবনে যদি বড় কিছু করতে চান তাহলে অবশ্যই বাবা মাকে সবসময় মনে রাখবেন, যেন বাবা মা আপনাদেরকে যতটা আগলে রাখবে অন্য কেউ আগলে রাখবে না। মনে করেন আজকে আপনি বিয়ে করছেন, আপনার একটা সুন্দরী একটা বউ পেয়েছেন, এখন আপনি এই জন্য আপনি সব কিছু ভুলে গেলেন, বাবা মার আদর্শ বা বাবা মার ভালোবাসা সব কিছু ভুলে গিয়ে আপনি ভাবতেছেন যে আপনি অনেক কিছু হয়ে গেছেন। বিষয়টা কিন্তু এমন না, কারণ একদিন আপনিও বাবা হবেন, আপনার সন্তান সন্ততিও আসবে। আপনি আজকে আপনার বাবা মাকে যেরকম করে ব্যবহার করছেন, একদিন ঠিক সেই রকম ব্যবহারই আপনার ভাগ্যে জুটবে। সো বি কেয়ারফুল। আপনারা সবসময় মনে রাখবেন যে বাবা মাকে কখনোই অন্য চোখে দেখবেন। এই পর্যায়ে বকবক করতে করতে আমি এখন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছাকাছি চলে আসছি। এইখানে দেখতে পাচ্ছেন যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এইখানে অনেক রুগীরা আসে দৈনিক, এইখানে অনেক ভালো ডাক্তার বসে। আপনারা চাইলে এইখানে এসে ডাক্তার দেখাতে পারেন কোনো অসুবিধা হলে। তো আমি আবার আমার বাসার কাছাকাছি প্রায় চলে আসছি, সামনেই আমার বাসা। তো আমি আপনাদের সঙ্গে আজকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি আমার ভিডিওতে কোনো ধরনের ভুলভ্রান্তি বা আমার বকবকে যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন। কারণ হচ্ছে যে আমি নতুন ভিডিও করছি, আমি আসলে আগে কখনোই ভিডিও করি নাই, বা আমার আসলে ভিডিও করার সেই রকম একটা অভিজ্ঞতা নাই। তো আমি এখন প্রায় বাসার কাছাকাছি একদম চলে আসছি। তো আপনারা যারা আমার আজকে এতক্ষণ কথা শুনলেন তারা অবশ্যই আমি আবারও বলছি আমার সব কিছু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইখানে এই পর্যায়ে মামা এসে আমাকে বলতেছিল যে আপনি কোন দিক যাবেন? আমি বললাম যে ঠিক আছে আপনি শিববাড়ি মোড় থেকে একটু ডান দিকে নিয়ে যান। পরে মামা আমাকে ডান দিকে নিয়ে যাওয়ানোর চেষ্টা করলো। তো আমি এই পর্যায়ে আমি প্রায় বাসার কাছে চলে আসছি। তো সামনে আসার পরে এখানে আসলে ওই ভ্যানওয়ালার সঙ্গে মামা কিছুক্ষণ কথা বললো, অটোওয়ালা মামা। তো কথা বলার পরে আমি আবার এই যে এই পাশে যেগুলো বাস দাঁড়ানো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে যে সকালে ভোরের দিকে বিভিন্ন দূর দূর দূরান্তে চলে যাবে। তো এই বাসগুলো আসলে এইখানে রাতের বেলা রেখে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এনা বাস। তো এইখান থেকে আসলে সব বাসই চলে, অনেক দূর দূরান্তে বাস চলাচল করে। এই পাশে রাখার কারণ হচ্ছে ইউনিভার্সিটির বাসগুলো এইখানে থাকে, দান গবেষণা ইউনিভার্সিটির বাসগুলোও এইখানেই থাকে। এখন একদম এই বাসার কাছে চলে আসছি, আর এইখানে দেখতে পাচ্ছেন কতগুলো রিক্সা। এইখানে আবারও সেই লং একটা জ্যামের ভিতরে পড়ে গিয়েছি। তো মামা আমাকে বলতেছিল যে মামা এইখানে নেমে যান, আপনি একটু কষ্ট করে হেঁটে চলে যান, আমি আসলে এইখানে গাড়িটা ঘুরিয়ে তারপর চলে যাব।
তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মামা, আপনার যদি সুবিধা হয় আপনি এখান থেকে চলে যাবেন, তাহলে আপনি চলে যান। আর আমি এখানে নেমে যাই। আর মামাকে নামার সময় বললাম যে মামা, আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করলাম, আপনি কোনো কিছু মনে করেন না। আমি আপনার সঙ্গে আসলে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই মাফ করে দিবেন। মামাটা একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আর এতক্ষণ আপনাদের সঙ্গে বকবক করার জন্য ক্ষমা প্রার্থী। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।